শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকাল প্রাণবন্ত কাটুক সময় সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক বরাবরের মতো আমাদের আজকের রাঙা সকালের আয়োজনে একজন অতিথি আছেন, তিনি জাদু শিল্পী। জাদুতে মুগ্ধ হব নিশ্চয়ই আমরা পুরোটা সময় জুড়ে। তার আগে অবশ্যই সাকিকে শুভ সকাল জানাই। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন প্রতিদিন আছো? সকালেই অপেক্ষা করি যে আমার পাশে যেই আছে সে সবার আগে আমাকে শুভ সকাল জানাবে। তাই না? আমি ভালো, তুমি কেমন আছো? প্রতিদিন নতুন নতুন মানুষের কাছ থেকে শুভ সকাল পাও, কেমন লাগে? সেটা তো অন্যরকম আনন্দের। রাঙা সকাল মানেই তো ভীষণ ভালো লাগার, এটা আমরা সবাই জানি। আসলে আমিও ভীষণ ভালো আছি এবং আজকে কিন্তু একজন জাদু শিল্পী রয়েছেন। চলো আছে কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের জাদু শিল্পী হাবিবুর রহমান। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। ধন্যবাদ। পুরোটা সময় জুড়েই আসলে আপনার জীবনে একটা উল্লেখযোগ্য দিক হলো আপনি একজন জাদু শিল্পী। জাদুতে নিশ্চয়ই মুগ্ধ হব। তার আগে আমরা একেবারেই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শৈশব থেকে শুরু করি। আপনার শৈশব কেমন ছিল, কেমন কেটেছে? আপনি তো ময়মনসিংহে জন্মেছেন। আমি ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় আমার জন্ম। আমার শৈশবটা মোটামুটি একটা ভালোভাবেই আমার বেড়ে ওঠা, কিন্তু আমি একটু শান্ত প্রকৃতির মানুষ ছিলাম আর কি। সবসময় ম্যাজিক গুলি, ম্যাজিকের যে মানে অর্থাৎ আশ্চর্য বিষয়গুলি আমাকে বেশি করে টানতো। যেমন বেদেরা, আমাদের খুব বড় বড় বাড়ি ছিল, তো বেদেরা মাঝে মধ্যে আসতো। বেদের মহিলারা আসতেন, তারা ওই পাখি বানিয়ে ফেলতেন আর চাউল দিয়ে ম্যাজিক করতেন। এই সমস্ত আমাকে খুব অনুপ্রাণিত করতো। এগুলি থেকেই আমার ছোটবেলায় ম্যাজিকের প্রতি একটা শখ। আচ্ছা, সেটা কোথায় দেখতেন? ময়মনসিংহের ত্রিশালে? ময়মনসিংহের ত্রিশালে আমাদের বাড়িতেই মাঝে মধ্যে যেতেন। তো ওইখান থেকে আমার ম্যাজিকের বলতে গেলে যে একটা ভিতরে একটা স্পৃহা, জানার জন্য একটা স্পৃহা, একটা বীজ রোপণ। এটা আপনি ঠিকই বলেছেন, ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে। তারপর এটা আরেকটা বিষয় হলো, আমাদের বাজারে, ত্রিশাল বাজার, বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু 2 দিন হাটবার ছিল। ওই হাটবার মজমার মধ্যে ঔষধ বিক্রি করতেন, ওনারাও কিছু কিছু ম্যাজিক দেখাতেন। আমি ওই দিন বাজারে চলে যেতাম, বাজারে ঘুরে ফিরে যেখানে যেখানে দেখি মজমা হয়, ওই মজমায় ঘুরে ফিরে দেখতাম যে ম্যাজিক হয় কিনা। ম্যাজিকের কথা বললে আমার কেন জানি খুব মানে দেখার একটা আগ্রহ জাগতো আর কি। আর ম্যাজিশিয়ানদের গল্প বলে মা আমাকে ভাত খাওয়াতেন। আমি কিন্তু ভাত খেতাম না, ভাত খাওয়া নিয়ে খুব আমি করতাম। কি খেতে ভালো লাগতো আপনার? খেতাম, সবকিছু খেতাম, কিন্তু ওই মা একটু জোর করে করে খাওয়াতেন, একটু খাওয়া আবার একটু ছোটাছুটি এরকম। তখন কি মাই ম্যাজিকের গল্পগুলোই শোনাতেন? হ্যাঁ, মা ম্যাজিকের গল্পগুলি আমাকে বললে আমি খেতাম। খাওয়াটা আমার মানে একটু অর্থাৎ দুষ্টামির যে না খাওয়ার যে একটা প্রবণতাটা, এটা চলে যেত। আচ্ছা, ক ভাই বোন ছিলেন স্যার? আমার কোনো বোন নাই, 2 ভাই আমাদের। 2 ভাই ছিলেন। আপনার অবস্থান? আমি ময়মনসিংহেই। জি, মানে আপনি বড় নাকি ছোট? আমি বড়। ও আচ্ছা, আপনি বড় ছিলেন। জি, বাবা কি করতেন? বাবা কৃষক ছিলেন, পাশাপাশি ছোট একটা ব্যবসা করতেন আর কি। আচ্ছা, তো মোটামুটি ছোটবেলায় শৈশবটা একরকম ম্যাজিককে ঘিরেই কেটেছে। আর কি করতেন? আপনি তো সেই 60s 70s এর কথাই বলছেন। সেই সময় ময়মনসিংহের ত্রিশালের মধ্যেও তো একটা মানে এখনকার সময়ের চাইতেও ব্যাপক একটা পার্থক্য নিশ্চয়ই ছিল। একটু শুনি, সেই সময়ের গল্পটা একটু জানতে চাই। আসলে আগেকার ত্রিশাল আর এখন ত্রিশাল তো অনেক পার্থক্য হয়ে গেছে। এখন তো আমরা যে ত্রিশালে বড় হয়েছি, ওই ত্রিশাল আর এখন আমরাও খুঁজে পাবো না, আপনারা গেলেও খুঁজে পাবেন না। কি পার্থক্য দেখেন স্যার? পার্থক্য এখন তো একটা ইউনিভার্সিটি হয়েছে, ইউনিভার্সিটি আদলে আশেপাশে, ইউনিভার্সিটি বাড়ির মানে পাশেই আমাদের জায়গাটাকা। এখন ওগুলি মানে চেনাই জানা। আগের সেই শৈশবটা, আমরা যে শৈশবে বড় হয়েছি, ওই শৈশবটা এখন নাই। এখন একটু শহর ভিত্তিক জীবনযাপন হয়ে গেছে। তো এখানে আমাদের এখানে একটা বিল ছিল, নাম ছিল শুকনি বিল। এই বিলের মাঝে একটা জায়গা ছিল আর কি, দ্বীপের মতো একটা জায়গা ছিল। ওই দ্বীপের জায়গার মধ্যে আমার নানা, উনি হাঁস মুরগির এগুলি একটা চাষ করতেন আর কি। বড় মাটির ওয়াল তুলে
তারপরে উপরে একটু বেড়া দিয়ে এটার মধ্যে উনি অনেকগুলো হাঁস মুরগি করে রাখে ওখানে পরিচর্যার জন্য লোক টোকো ছিল। একদিন রাতে আমি বায়না ধরলাম মাকে যে আমি খাবো না, আমাকে নানার সাথে যদি এখানে নানা আবার ওইখানে যে রাতে থাকতেন, আচ্ছা বায়না ধরলাম যে নানার সাথে যে আমাকে যদি না নেওয়া হয় তাহলে আমি ভাত খাবো না। এখন ঠিক আছে তুমি পেট ভরে ভাত খাও, আমি তোমার নানার সাথে তোমাকে যেতে দিব। তাড়াতাড়ি করে খেলাম। না ওইখানে আবার পানির উপর দিয়ে যেতে হয়, একটা ছোট নৌকার মতো আছে আর কি, ওইটা দিয়ে যাওয়া লাগে। নানা রাতের ভাত নিয়ে ওইখানে চলে যেতেন, আমাকে তো খাইয়ে দিল মা। তারপর ওখানে গেলাম, যাওয়ার পরে ওই উপরে একটা মাচা আছে আর কি থাকার জন্য উপরে একটা মাচা আছে, ওঠার জন্য একটা কাঠের বাঁশের সিঁড়ি আছে। ঈশার নামাজ পড়তেছেন নানা ওইখানে বসে বসে, আমি শুয়ে আছি। নানা হঠাৎ করে বলতেছে এই সাপ আসছে, সাপের গন্ধ পেয়েছি। তখন আমার কাছে আমি উঠে বসে গেছি। তখন একটা হারিকেন জানানো ছিল একটু কম করে, যেন তৈল খরচ কম হয় এরকম। নানা একটু কমিয়ে তারপর নামাজটা শেষ করলেন। তারপর একটা লাইট ছিল, ওই যে 3 ব্যাটারি লাইট, এভারেটি লাইটগুলি আগের যে লাইটগুলো, ওই লাইট দিয়ে যখন নিচের এই যে মুরগির জায়গায় যখন উনি লাইট ধরছেন, তখন দেখি যে অনেক বড় একটা সাপ, আসলে একটা সত্যি সাপ এরকম ফোনা ধরে আছে, লাইট পেয়ে ফোনা ধরে আছে। নানা কি করলেন, একবার ওই লাইটটা কমালেন, আবার ধরলেন, আবার ছেড়ে দিলেন, এরকম 10-12 বার করার পরে এক সময় দেখি যে সাপটা ওই উপরের যে দেওয়ালটা উপরে যে একটা বেড়া ছিল, ওই বেড়ার ফাঁক দিয়ে আস্তে আস্তে খুব লম্বা চলে গেল, লম্বা হয়ে। এরপরে থেকে আমার মনের মধ্যে একটা জাগলো যে সাপ যে আসলো, এটা গন্ধটা কিভাবে পাওয়া গেল না, নানা কিভাবে বুঝলেন? হ্যাঁ, এইটার পিছনে তো আমার নানাকে অস্থির করে ফেললাম, গবেষণা চিন্তা ভাবনা সবকিছুই। আমার তো ঘুম আসে না যে এটা কিভাবে নানা এটা কিভাবে বুঝলো। নানাকে জিজ্ঞেস করলাম যে নানা বলে যে আরে বাবা এটা আমি বুঝতে পারি, কিন্তু আমি তোমাকে বুঝাতে পারবো না। স্যার আমরা এভাবেই আসলে জানতে চাই সেই সত্যি শৈশবগুলো, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। স্যার দর্শক, 1978 সালে রেলওয়ের চাকরিতে যোগদান করেন মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, এবং তিনি চট্টগ্রামের পাহাড়তলিতে কর্মরত থাকার সময় ঝাউতলা বাজারে জাদুশিল্পী নজির আহমেদের কাছে পরিচয়ের মাধ্যমে তার জাদু শিল্পের যাত্রা শুরু হয়। পরবর্তীতে জাদুকর আলাদিন ও জাদুশিল্পী উলফাত কবিরের নিকট থেকে ম্যাজিকের বিভিন্ন শৈলী ও কৌশল শিক্ষা লাভ করেন। জীবনের অনেকটা সময়ে জাদু শিল্প শিখেছেন দেশের বিভিন্ন অঞ্চলের বেদে সম্প্রদায়ের কাছে। তিনি চট্টগ্রাম জাদু উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাত সাফাই ও মেন্টাল ম্যাজিকে তিনি বিশেষ দক্ষতা অর্জন করেন এবং দেশে এই শিল্পকে জনপ্রিয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকার হোটেল শেরাটন, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, সোনারগাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য সফল ম্যাজিক শো দর্শকদের বিমোহিত করেছেন। বাংলাদেশ জাদুকর পরিষদ এবং ম্যাজিক ফেডারেশনেরও সদস্য তিনি। আমরা আবারও তার কাছে চলে যাই। স্যার আমরা ছোটবেলায় সেই গল্প শুনছিলাম, আপনি যেটি বলছিলেন যে সাপের গন্ধ শুনে কিভাবে এটা মানে বোঝা যায় যে বাসায় আসলে সাপ আসলো। আমার নানা আমাকে বলতে পারলেন না। মাস খানেক পর, তখন শীতের সময়, শুক্রবার ছিল ওই দিন, আমাদের পুকুরে তখন শীতের সময় তো পানি শুকিয়ে যায়, গ্রামের অনেক পুকুরে, আমাদের পুকুরে পানি শুকাইতো না। আর গ্রামের লোকের আইসা এখানে গোসল করতো, নামাজ পড়তে যেত। আমার নানাও, আমার নানার বাড়ি আমাদের বাড়ি পাশেই, তো উনি আসছেন গোসল করার জন্য। উনি গোসল করে নামাজ পড়তে যাবেন, তখন হঠাৎ করে এই সাপের গন্ধ কুই হইতেছি বলতেছে। আমি আমার বাবার সাথে গোসল করতে গেছি, আমিও নামাজে যাব। তখন আমি তো আশেপাশে খুঁজতেছি কোথাও সাপটা আছে কিনা। নানা তো নেমে গেলেন। তখন দেখি যে সকালে কে জানি আপনার বাঁশ দিয়া বানা যায় চাই বলে আমাদের দিকে, অনেক বাইর বলে, ওইটা দিয়ে কে জানি মাছ ধরছে, যে একটা পুঁটি মাছ ওই ঘাসের উপরে পড়ে আছে। ওইটা রৌদ্রের তাপে একটু আধা পচা, আবার রৌদ্রের তাপে একটু শুকিয়ে কেমন যেন একটা হয়ে গেছে, ওইটা পড়ে আছে। একটা কালো, আমরা বলি দুরুল্লাহ,
ওইটা আবার ওইটাকে নেওয়ার জন্য কামড়াকামড়ি করতেছে। আমি ওদের মুখ থেকে ওইটা নিয়ে আবার একটু শুংলাম, শুকার পরে দেখি যে আসলে তো একটা গন্ধ করে। এটা নিয়ে আমি নানা পানিতে চলে গেছে, আমি নানার সাথে পানিতে নামলাম, নানাকে বললাম নানা দেখেন তো এটা কি ওরকম গন্ধ করে? হ্যাঁ 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 এইটাই এই গন্ধটাই। আমি আর ওদিন গোসল করি নাই জানেন। এটা নিয়ে সারা মানে মাঠ এটা নিয়ে গোসল করি নাই। আমার বাবা পিছনে কোথায় যাস আমি আর শুনি নাই। এটা নিয়ে খালি শুনছি, সন্ধ্যা পর্যন্ত শুনছি। ওই দিন খাইনি আমি। মানে ওই স্মেলটার সঙ্গে পরিচিত হবার জন্য না, যে এইরকমই কিনা। এক পর্যায়ে ধরে থাকতে ওইটা মানে হাতে থেত লেগেছে আমার। এরকম শুকে আমি বুঝতে পারি যে ওই গন্ধটা আমার মধ্যে, আমার মেমোরিতে যেন লেগে থাকে। আসলে এটা হওয়াতে একদিন একটা বেশ লাভ হলো। আমি বাজার থেকে আমার বাবাকে নিয়ে রাত্রে 8:30টার দিকে বাজার থেকে আসতেছি। আমাদের মেইন যে রোড, বাজারতে আসার যে রাস্তা, এর থেকে কিছুটা সামান্য একটা পায়ে হাঁটার পথ আছে। রিক্সা যায় কিন্তু পায়ে হাঁটার একটু অন্ধকার জায়গা আছে, তখন তো কারেন্ট যায় নাই। তখন আমার বাবা আগে, হঠাৎ করে দেখি যে এরকম সাপের একটা গন্ধ। আমার বাবার পাঞ্জাবি আমি টেনে ধরছি, বাবা সামনে যাবেন না। বলে কেন, কি হয়েছে? সাপ। তখন দেখি যে জুসটার মধ্যে একটু জুসনা পাতার মাঝে দিয়ে যে জুসনা আসে এখানে, তখন শু শব্দ করতেছে। তখন সাপটা মানুষের পায়ের আওয়াজ শুনে সাপটা এদিকে চলে গেল। তখন দেখলাম যে না, আমার যে এই যে আমি আমার বাবাকে রক্ষা করতে পারছিলাম, হয়তো আমার বাবাকে কামড়িয়ে দিত ওই দিন, বুঝছেন। মানে গা ছমছম করা একটা গল্প শুনছিলাম, যদি গল্প নয় সত্যি কথা। কিন্তু সাপের যে গন্ধের কথা আপনি বলছিলেন, গন্ধটা আসলে ঠিক পচা মাছের মতো, বা আসলে কেমন, নাকি শুটকির মতো? এটা আমি ওই নানার কথা আবার ফিরে আমি আমার নানার কথা আবার ফিরে যাবো, এটা আমি বুঝাতে পারবো না। না, এটা একটা বুধের বিষয়। গন্ধটা যে কেমন শুকে দেখতে হবে এটা। হ্যাঁ, শুকে দেখতে অনেকগুলির মধ্যে হয়তো একটা, ওইটা এমন একটা, এই পুঁটি মাছটা হয়তো কিছুটা পচেছে, কিছুটা রুদ্রের তাপে এমন একটা স্মেল ওটার মধ্যে সৃষ্টি হয়েছে, যেটা সাপ অনেক দিন গর্তের মধ্যে থাকার পরে ওর শরীরের মধ্যে যে একটা এনভায়রনমেন্ট তো একটা ফ্যাক্ট না, সেই সময় কেমন একটা এনভায়রনমেন্টে ওটা তৈরি হয়েছে, সেই সময় এরকম একটা, ওটা তো আনা সম্ভব। হ্যাঁ, ওরকম একটা স্মেল ছড়াচ্ছিল, যেটা নানার কাছ থেকে আপনি পরিচিতি লাভ করলেন। স্যার, আমরা শুনবো প্রথম জাদুশিল্প কিভাবে আপনার ভিতর আত্মস্থ হলো, আপনি প্রথম কি শিখলেন, সবকিছুই। আমার মনে হয় আমরা ছোট্ট করে একটা জাদু দেখি আগে আপনার কাছে। জাদু দেখবেন? আচ্ছা, ঠিক আছে। আমার তো ওই যে আপনি বলছিলেন যে নজির আহমেদ সাহেবের কাছে প্রথম হাতে করি যাওতলায়, তো আসলে ঠিক আছে, ম্যাজিকে চলে যায় সরাসরি। পৃথিবীতে যত আর্টিকেলস আছে সবকিছু দিয়ে কিন্তু ম্যাজিক করা সম্ভব। যত আর্টিকেলস আছে সবকিছু দিয়ে ম্যাজিক করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ, ম্যাজিক বিজ্ঞানীরা এমন কিছু নাই যেটা দিয়ে ম্যাজিক তৈরি করে নাই। তারা যখন দেখলো যে এক পর্যায়ে যখন দেখলো যে নতুন ম্যাজিক তৈরি করবে, নতুন বস্তু খুঁজে পাচ্ছে না, তখন তারা কি করলো জানেন? খালি হাতে ম্যাজিক করা শুরু। আচ্ছা, সেটা আবার কেমন? এই যে একটা আমাদের কাছে, আমরা যদি এইভাবে ধরি, জাস্ট এখান থেকে যদি ধরি, এই যে একটা কয়েন, আবার এইখানে এইভাবে যদি ধরি, এই আরেকটা কয়েন, এখান থেকে এই আবার যদি এখান থেকে ধরি, এই যে আরেকটা কয়েন, এইখানে আরেকটা কয়েন আছে, এই যে অনেকগুলি কয়েন, এখানে অনেকগুলি কয়েন, এই আবার ধরি এখান থেকে, এই যে আরেকটা কয়েন, এই আরেকটা কয়েন, এই আরেকটা কয়েন, এই আরেকটা কয়েন, অনেকগুলি কয়েন ধরলাম, এই দেখাইলাম, এই অনেকগুলি কয়েন, জাস্ট এই যে আবার ধরতে পারবো, এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। চমৎকার, কি অদ্ভুত না? ম্যাজিক তো ম্যাজিকই, মানে মনে হচ্ছিল যে আমরাও ম্যাজিক। আমার কাছে মনে হচ্ছে স্যার কি আমরা আরো একটা দেখতে পারি ম্যাজিক। চলো, আমরা কি আরেকটা ম্যাজিক দেখতে পারি? হ্যাঁ, ঠিক আছে, শিওর। আমার কাছে এখানে কতগুলি ছবি আছে, এই ছবিগুলি জোড়ায় আছে, আমরা এইভাবে দেখাই তাহলে ভালো হবে। এই ছবিগুলি জোড়ায় আছে, এই জোড়ায় কতগুলি ছবি আছে, হ্যাঁ, বিভিন্ন জোড়ায় ছবি আছে, প্রতিটা জোড়ায় আছে। এগুলি আমরা এলোমেলো করতেছি,
আচ্ছা, একটা জিনিস, মানুষের মন কি কন্ট্রোল করা সম্ভব? এই যেমন আপনারা দুজন আছেন, দুজনের মনকে আমি কন্ট্রোল করতে পারবো? মানুষকে মানুষের মন কন্ট্রোল করতে পারে? আমার তো কঠিন মনে হয় বিষয়টা, খুব কঠিন করে। আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো, একটু সরিয়ে ফেলি, এটা আমরা একটু সরিয়ে ফেলি এখানে, এই পাশে একটু সরিয়ে নেই এই জন্য, হ্যাঁ, তারপরে এই জায়গাটা একটু খালি করে দিই। একটু এক্সপেরিমেন্ট করবো এই জন্যে যে এখান থেকে আমি একটা, যে এই যে এটা নিয়ে আমি এখানে রেখে দিলাম। প্রথম আমি রাখলাম, কিন্তু প্রথম আমি রাখলাম, তারপর আপনি রাখবেন, ঠিক আছে? এই যে এলোমেলো, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আপনি নেন। এই যে আমি এলোমেলো করে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে আপনি কোনটা নেবেন দেখেন। প্রথম কে রাখলো? আপনি। আপনি এখান থেকে কোনটা নেবেন বলেন? ঠিক আছে, আমি এটাই নেই। কোনটা? এটা? হ্যাঁ, এটা। এই যে এটা? আচ্ছা, ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে এইটা আমি রাখলাম। এটা হলো আমি আগে রাখা, আপনার পছন্দেরটা আমি ঠিক এই জায়গায় রেখে দিলাম। আচ্ছা, তারপরে হলো আমি এটা এখানে রাখলাম, এটা আপনার জন্য। আমি আবারও এলোমেলো করলাম, এই যে এলোমেলো করলাম। এখন আপনি এখান থেকে একটা পছন্দ করবেন, কোনটা পছন্দ করবেন বলেন? 3 নম্বরটা। 1, 2, 3 নম্বরটা। এই যে 3 নম্বরটা, এই যে 3 নম্বরটা আমি এখানে রেখে দিলাম। এখন আমি এখানে একটা রেখে দিলাম, এই যে এখানে রেখে দিলাম। ঠিক আছে, আবার আপনার কাছে আসে, আপনি এখান থেকে, আমি এটা এলোমেলো করলাম, আপনি এখান থেকে আরেকটা পছন্দ করেন, কোনটা পছন্দ করবেন? ঠিক আছে, এই যে থার্ডটা, এই যে এটা। আচ্ছা, ঠিক আছে, এই যে এটা পছন্দ করলাম, বাস হয়ে গেল। এখন দেখি আগে এই আমারগুলি আগে দেখি। আচ্ছা, এগুলি কি ছিল, আমারগুলি কি ছিল, এই সবগুলি দেখি। এই আমারগুলি কি ছিল আমি দেখি একটু। এটা এখানে রাখলাম, এটা, হ্যাঁ, ঠিক আছে, এই 3টা। আর এগুলি সব রেখে দিই, আর দরকার নেই। এগুলি কিন্তু আমি ওপেন করলাম। আপনি যে পছন্দ করছেন সেটা তো আমি এটা ধরিও নাই, কিছুই করিনি। আচ্ছা, এটা দেখি একটু। বাহ, চমৎকার। সেম, হ্যাঁ, সেম। এটা এদিকে একটু ঘুরিয়ে দিই, দেখা যাবে আমাদের দর্শক দেখুক। আর তারপরে এটা দেখি, এটাকে একটু এইভাবে একটু পাশ দিলাম, পাশ দিয়ে এটা পছন্দ, এটা দেখেন, তোমাকেও কন্ট্রোল করে গেছে। আর এটাকে একটু পাশ দিলাম, আমরা এটা দেখি, একেবারে মিলে গেছে। চমৎকার, চমৎকার। আর তোমার একটা প্রশ্ন ছিল। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, উনি তো আসলে বেদের সম্প্রদায়ের সঙ্গে মিশেছেন, হ্যাঁ, ওদের কাছ থেকে আপনি কি ধরনের জাদু শিখেছেন? ওদের কাছ থেকে মূলত একটা জাদুই তো ওদের কাছ থেকে আমি শিখেছি, সেটা হলো কাপস এন্ড বলস, ইস্টার্ন কাপস এন্ড বলস। এটার অনেক ইতিহাস। আমি তখন চট্টগ্রামে, আচ্ছা, আমি থাকি, আমার বাসা হচ্ছে পাহাড়তলিতে থাকি। তখন আরেকজন ম্যাজিশিয়ান বন্ধু ছিল আমার, ওনার নাম ছিল ABM শামসুল ইসলাম চাঁদ। উনি আমাকে খবর দিলেন যে এরকম জুট দেবার পারে একটা বেদের বহর আসছে। জি, আপনি ছোট ছোট করে নিজে থেকেই ছোট ছোট জাদু শিখছিলেন। আমি একটু শুনি, পরিবারের কোনো বাধা ছিল না? যে আপনি যখন, পরিবার তো আসলে বুঝতে পারছিল বিষয়টা, যে জাদুর প্রতি আপনার যে আকর্ষণ বা ভালো লাগা। পরিবারের বাধা তো ছিলই, এখনো আছে। জি, এখনো আছে। আমার মেয়েরা বাধা দেয়, আমার ওয়াইফ তো বাধা দেয়, বলো যে এগুলি তুমি কেন করো। এরকম বাধা উপেক্ষা করেই কিন্তু মিউজিকটা আমার করা। কেন আসলে তারা কি যুক্তি দেয় যে আসলে এটা করতে নিষেধ করে কেন তারা? পরিবার চায় এমন একটা কাজ আমি করি যেখান থেকে আর্ন হোক কিছু, পরিষ্কার কথা যেটা। কিন্তু ম্যাজিক থেকে তো আমি তো আমার নেশার কারণে, আমার অর্থাৎ ভালো লাগার কারণে আপনি কাজটি করেন, ভালোবাসার কারণে আমি এটা করি। কিন্তু কি আসলো না আসলো সেটা আমি চাচ্ছি না। আমি চাই আমার আত্মতৃপ্তি, ম্যাজিক করে আমি আত্মতৃপ্তি পাই। এই যে আমি রেলওয়ে স্টেশনে চাকরি করতাম, চাকরির ফাঁকেও আমি রেস্ট না নিয়ে আমি চলে যেতাম, স্টেশনে চলে যেতাম। মানুষরা ট্রেনের জন্য অপেক্ষা করতো, আমি তাস কয়েন এগুলি নিয়ে মানুষের কাছে যেতাম, ম্যাজিক দেখাইতাম, সার্বক্ষণিক ম্যাজিক দেখাইতাম। এক পর্যায়ে এরকম আর হইতো, আমি স্টেশনে গেলে মানুষ আমার পিছনে করতো। স্টেশন বলতে কোন স্টেশন? বিভিন্ন জায়গায় আর কি। যেমন আমি ময়মনসিংহে বিভিন্ন ম্যাক্সিমাম সময় ময়মনসিংহে কাজ করেছি, ময়মনসিংহ রেল স্টেশন। তার গেলে যে আমাকে বলে যে স্যার একটা ম্যাজিক দেখান, আমি যেখানে দাঁড়াইতাম একটা মজমার মতো হয়ে যেত।
আর আমার কাছে সবসময় কিছু থাকতোই, কিছু না কিছু ম্যাজিক সবসময় থাকতোই। এক প্যাকেট তাস তো থাকতোই, এটা তো একেবারে। চাকরি জীবনের বেশিরভাগ সময়টা কি আপনার চট্টগ্রামেই কেটেছে? না, বেশিরভাগ ময়মনসিংহ কেটেছে। আচ্ছা, ময়মনসিংহ কেটেছে। তার মানে পড়াশোনাটা কি ময়মনসিংহে ছিল? হ্যাঁ, পড়াশোনাটা ময়মনসিংহ ছিল। পড়াশোনার পাটের পরেই চাকরিতে জয়েন করছি 1978-এ। পরবর্তীতে চাকরিতে আমার ট্রেনিং ছিল 4 বছর। ট্রেনিং এর ফলে তারপরে জয়েন করলাম রেলওয়েতে। কিছুদিন এখানে কাজ করার পরে তারপরে আমরা ট্রান্সফারে চলে আসলাম ঢাকা থেকে আবার গেলাম চট্টগ্রামে, পরবর্তীতে ময়মনসিংহ থেকে আবার ঢাকায়, আবার চট্টগ্রামে, এইভাবে রেলওয়ে চাকরি আর কি। অর্থাৎ চট্টগ্রামে গিয়ে আসলে আপনার একেবারে জাদু শিল্পের হাতেখড়ি। জি জি জি। এমনিতে টুকটাক করতে মানে শেখাটা শুরু হয়েছে? হ্যাঁ, শেখাটা মেইনলি শুরু হয়েছে এখান থেকেই। কিন্তু আমার মধ্যে যে ম্যাজিকের যে একটা, ম্যাজিকটাকে ওন করা, আমার ভালো লাগার একটা জায়গা, এটা কিন্তু আমার ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল, এই বীজটা আমার মধ্যে ছিল। যেটা আমরা আপনার গল্প থেকে বুঝতে পারছি যে নানার সঙ্গে সঙ্গে নতুন নতুন জিনিসে যে আমরা একটা প্রসঙ্গে ছিলাম আসলে সাকি, সেটা হচ্ছে ওই বেদে সম্প্রদায়ের কাছ থেকে আসলে কি ধরনের জাদুটা শিখেছেন? যাই হোক, আমি ওই যে আমার এক বন্ধু ম্যাজিশিয়ান ছিলেন, উনি রেলওয়ে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। ওনাকে নিয়ে একবার বেদের বহরে গেলাম। বললাম যে আপনাদের মধ্যে এরকম গুটি বাটির খেলা কে ভালো করে? এক মহিলা বলল যে আমার শ্বশুর আছে, ওই যে একটা বড় গাছ আছে, ওইখানে গাছের গোড়া যে তাবু বাঁধছে, উনি খুব ভালো পারে। তো উনি যাই দিয়ে যে শুয়ে আছে, শুয়ে একটু কুকড়াচ্ছে। বললাম যে কি হয়েছে আপনার চাচা? আমাকে দেখে বলে আপনারা কি কেন আসছেন? আমি ম্যাজিক দেখার জন্য আসছি। তারপর উনি উঠে গাছের একটা, ওই গাছের ওইখানে বড় গাছের কাছে তো গাছের একটা শুকনা একটা ছাল ভেঙে ওইটা দিয়ে এইভাবে ধরে একটা কয়েন বানিয়ে ফেললো। এত ভালো লাগলো আমার কাছে, একবার নিখুঁত ক্লিন একটা জিনিস। বললাম যে ওনার কাছে আমাদের অনেক শিক্ষা আছে। দেখি যে ওনার গায়ে বলে, আমি তো অসুস্থ কয়েকদিন যাবো, আমার জ্বর, গায়ে একটু ধরলাম, দেখি যে এত বেশি জ্বর। তারপর পরের দিন আবার দেখি, পরের দিন তো আর উঠতেই পারে না। তারপর আমার এক পরিচিত ডাক্তার ছিল, আমার এক দুঃসম্পর্কে আত্মীয় হয়, ওনাকে ফোন দিলাম চিটাগাং মেডিকেলে। তো ওইখানে নিয়ে গেলাম। উনি বলে যে ওনাকে ভর্তি করাইতে হবে। তারপরে আমি আমার রেফারেন্স ওনাকে ভর্তি করে দিলাম। ওনার টাইফয়েড ধরা পড়ছে, 17 দিন মেডিকেলে ভর্তি। এই আমি মানে ওইখান থেকে ওষুধ কেনা টেনা যাবতীয় যা কিছু, এর মধ্যে ওর মেয়ে, সরি, ওর বেটার ছেলে আর না বেটা আর বেটার ওয়াইফ, তারা দেখতে গেছিল। দেখার পরে তারা ওই বহরের সাথে চলে গেছে ওনাকে রেখে। আমি ওনাকে হাসপাতাল থেকে চিকিৎসা করানোর পরে আমার বাসায় নিয়ে আসছি। আমার বাসায় 3-4 দিন ছিল। থাকার পরে তারপরে আমি টিকিট কেটে তারপরে রেলের টিকিট কেটে, মানে জীবনে যতজন জাদুশিল্পী আপনি পেয়েছেন, মানে প্রত্যেকেরই কাছেই আসলে আপনি যাবার চেষ্টা করেছেন এবং কিছু না কিছু শেখার চেষ্টা করেছেন। স্যার, আমরা আরেকটা জাদু দেখতে চাই এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে। আমরা এক পিস কাগজ আছে, কাগজ দেখতে পাচ্ছেন, সাদা কাগজ। এটাকে আমরা এইভাবে ধরলাম, এই হাত খালি কিছু আছে না, এখানে ধরলাম কিছু আছে, এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে যখন ভাঁজটা খুলবো, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3। এটা তো সেই জাদু। এই 1000 টাকা তুমি নিতে পারো। এটা কি আসলে সম্ভব? আচ্ছা, এখন এই টাকাটা আমি বানিয়েছি আপনাদের জন্য। সত্যি মানে আমরা পাবো? তুমি যেটা বলছিলে, এটা হলো এখানে আমার 1 2 3, জি, এটার পিছনে 1000 কথাটা লেখা আছে, 1000 লেখা আছে। আর কোনটাতে লেখা আছে আমি কিন্তু বলবো না, আগে আপনারা পছন্দ করবেন। মানে পেছনে 1000 লেখা আছে? পিছনে লেখা আছে। এখানে একে হতে পারে, 2 হোক, 3, আমি এখন বলবো না। এই 1000 টাকাটা আমার এখানে রয়ে গেল। আপনাকে দিয়ে শুরু করি, আপনি কোনটা পছন্দ করবেন এখানে বলেন? 3 পছন্দ করলেন। 1 জি, আর 3 চেঞ্জ করবেন না? না। এই দেখেন, আমি জাস্ট এখানে এইভাবে আমি চেঞ্জ করতে কিছুই করলাম না, আমি এখানে চেঞ্জ করছি। বাকিটা কিন্তু আমার জন্য, যেটা 2 এটা আমার জন্য। বাহ,
টাকাটা কে পাবে বলেন? আপনিই পাবেন। আপনি ছাড়া আর কে পাবে? আমি সেই ভাগ্যবান। আপনি জাদুটাই আপনি এমন ভাবে সেট করলেন যে আমি পেলামই না, না আমি না তুমি। চমৎকার চমৎকার না, কাগজ থেকে টাকা, এটা যদি আসলে জাদু তো জাদুই, তাই না? জাদু দিয়ে যদি অনেক টাকা পয়সা বানিয়ে ফেলা যেত তাহলে খুব ভালোই হতো। জীবনের অনেক পরিবর্তন যদি করা যেত, পজিটিভ পরিবর্তন না, তাহলে খুব ভালোই হতো। আচ্ছা, জাদু শিল্প বা জাদু দেখানো এটা তো এক ধরনের কৌশল। হ্যাঁ, যদি একেবারেই শর্টকাট বলি একেবারে ধোকা দেওয়া চোখে, তাই না? একটা কৌশলের মাধ্যমে এমন ভাবে না না না, দুঃখা কথাটা আমি আপনার এই কথাটা কিন্তু সহমত পোষণ করা যাবে না। আচ্ছা আচ্ছা, দুঃখাতে আমি কৌশল, একটা কৌশল, এটাকে আমি যা কিছু করতেছি আপনাকে আমি খুশি করতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে, আপনার মধ্যে যে আনন্দের ভাগটা তো আমি কোনো কম রাখি নাই, বুঝছেন? এটা একটা নির্দোষ বিনোদন আমি মনে করি, ম্যাজিকটা একটা নির্দোষ বিনোদন। এখানে সবাই মিলে, ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে, এই অনেক শিল্প আছে আমরা একসাথে মিলেমিশে এনজয় করতে পারি না, কিন্তু ম্যাজিকটাকে একসাথে এনজয়। কিন্তু সবাই তো আসলে জাদু শিল্পী হয়ে উঠতে পারে না, পারে কি? নিশ্চয়ই এর জন্য আসলে ডেডিকেশন বা কিছু কৌশল রপ্ত করার বিষয় রয়েছে। এটা আসলে আমরা অনেকেই আমাদের ভালো লাগে, ম্যাজিক শিল্পটাকে ভালো লাগে, কিন্তু আমরা পেশাগত হিসাবে কোনো শিল্পটাকে যতক্ষণ পর্যন্ত আমরা সকাল সন্ধ্যা শিল্পের পিছনে যদি আমরা সকাল সন্ধ্যা নিয়োজিত না করি, তাহলে কিন্তু শিল্পটা আগাবে না। আর সেই সকাল সন্ধ্যার জন্য আমার যদি বাঁচা ভাড়া, আমার বেঁচে থাকার অবলম্বনটা যদি ওইখান থেকে সৃষ্টি না হয়, তাহলে তো আমি ওইটাকে ওইভাবে আমি নিতে পারবো না। জি, যে কোনো শিল্পই তো তাই না আসলে। কিন্তু কেউ যদি আসলে জাদু শিল্পী হতে চায় বা জাদু নিয়ে কাজ করতে চায়, তার আসলে কোন বিষয়টা আসলে থাকা দরকার? ডেডিকেশন থাকলেই হবে? হ্যাঁ, এটা তো লাগবেই। নাকি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার একটা বিষয় রয়েছে? বুদ্ধিমত্তাটা আস্তে আস্তে, এটা শিল্পকর্মটা একেবারে আসে না, এটা আস্তে আস্তে করে বাড়ে, আস্তে আস্তে করে। আমি মনে করি যে প্রতিটা, আজকে আমি একটা ম্যাজিক দেখালাম, এই ম্যাজিকের মধ্যেও আমার নতুন কিছু আইডিয়া, যেমন এই যে আপনাদের এখানে ম্যাজিক দেখাচ্ছি, এই যে এখন কাগজ থেকে টাকা বানানোর খেলাটা আমার জীবনে আমি হাজারো বার দেখাইছি, কিন্তু আপনি আমার যে অ্যাঙ্গেলে বসে আছেন, এই অ্যাঙ্গেলে বসে আমি কখনো এইভাবে দেখাইনি, সামনাসামনি দেখাইছি। আজকে আমাকে কিন্তু আলাদা ধরনের একটা অ্যাঙ্গেল মেড করতে হচ্ছে আমার শরীর দিয়ে, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। এরকম প্রতিনিয়তই আমাকে, যখন আমি শো করি, আমি যখন ম্যাজিক দেখাই, প্রতিনিয়ত আমাকে কিছু না কিছু শেখায়। এই শেখাটা পরবর্তীতে আমি আমার জীবনে, আমার ম্যাজিক মানে এই শিল্পের জায়গায় যদি আমি প্রতিস্থাপন করি, তখন এই ম্যাজিকটা সুন্দর হয়ে যায়। সত্যি তাই। মানে আপনি শিল্পের চর্চায় আসলে চ্যালেঞ্জ থাকে, এবং সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই আসলে শিল্পকে ধরে রাখতে হয় শিল্পের চর্চার মাধ্যমে। যেমন সাকি উনি বলছিল যে আজকে উনি আসলে ভিন্ন অ্যাঙ্গেলে বসেছেন, তার মানে কি আপনি যখন জাদু দেখান তখন কি একেবারে দর্শকদের একেবারে সরাসরি সামনে থাকেন? জেনারেলি দর্শক সামনে থাকে, সেটা আপনার অ্যাডভান্টেজ। হ্যাঁ না, তখন আমাদের ম্যাজিকগুলি ডিজাইন করা ওইভাবে, আচ্ছা ওইভাবে ডিজাইন করা থাকে। এখানে তো অ্যাঙ্গেল একটা বিষয় আছে। আমি যেহেতু স্লাইট অফ হ্যান্ডের হাত দিয়ে আমি সব কাজগুলি করতেছি, এখানে অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। কাজেই এই যে আপনারা বসে আছেন, আপনাদেরকেও একটা ভালো লাগা তো আমাকে দিতেই হবে। এই জায়গাটা তো টুকনো হলে হবে না, এই জায়গাটাকে আমাকে ওইভাবে মেড করতে হবে। জি, আমরা কি আরেকটা জাদু দেখতে পারি? আরেকটা জাদু, ঠিক আছে, আমরা আরেকটা মেন্টালিজম দেখি। এটা খুব ভালো একটা ম্যাজিক, আমার খুব ফেভারিট একটা ম্যাজিক। এই ম্যাজিকটার ডিজাইন আমি নিজেই করেছি। এখানে আপনি আছেন একটু দূরে, আপনাকে দিয়ে আমরা এটা করব। আমার এখানে প্রথম যে জিনিসটা আমি নিচ্ছি, আমার কাছে এটার মধ্যে রেখে দিচ্ছি একটা প্রেডিকশন। এটা আমি এখানে রেখে দিলাম, এটা এই যে এখানে রইল, ঠিক আছে। আর এখানে আমার এখানে যে কথা হলো, অনেকগুলি নাম্বার আছে, এই যে নাম্বারগুলি আছে, বিভিন্ন নাম্বার আছে, আলাদা আলাদা নাম্বারগুলি আছে না, এই নাম্বারগুলি আছে, প্রতিটা নাম্বার আলাদা। এই যে এখানে, আমি এখানে এই যে এগুলি আমার কোনো সিরিয়াল নাই যে আমি এটা কেটে দিচ্ছি। ওকে, হ্যাঁ, কেটে দিচ্ছি। এখন এলোমেলো করে দিচ্ছি। এখন আপনি যে কাজটা করবেন, এটা আমি একটা করে রাখবো, আমি আপনাকে কোনো প্রভাবিত করব না যে 2টার পরে আপনি থামেন, 3টার পরে থামেন, এই ধরনের কোনো কিছু করব না। আপনি ফ্রিলি এখান থেকে একটা চুজ করবেন। কারণ আপনারা হলেন আমাদের এই যে অনেক দর্শক আমাদের অনুষ্ঠানটা দেখছে, এই দর্শকের প্রতিনিধি হয়ে আসছেন। আপনাদের কমেন্টস
আপনারা যে মন্তব্যটা করবেন এই দর্শক আমাদের নিবে, এবং আমাকেও দেখছে দর্শক, আপনাদেরকে দেখছে। এই যে আমি একটা একটা করে এখানে রাখবো, আপনি যে কোনো জায়গায় আপনি আমাকে স্টপ বলবেন, যে কোনো জায়গায় বলবো না, হ্যাঁ যে কোনো জায়গায় স্টপ বলবেন আপনি। এখন থামেন, এটা না, আচ্ছা ঠিক আছে, এই যে থামাটা, এই থামাটা আপনি নেন। ওকে, আপনি নাম্বারটা একটু দেখে রেখে দেন। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দেখে আপনি রেখে দেন, বাস হয়ে গেল। আমি তো জানি এটা ফ্রি না, এই যে সিলেকশনটা এটা একেবারে ফ্রি না, ফ্রি তো, মানে এখানে তো কোনো চালাকি নাই, মানে আপনি জানেন না যে আপনি কোন নাম্বারটা দিয়েছেন, আপনি ইজিলি এটা আপনি শুধুমাত্র জানেন কোনটা নিলেন। তুমি দেখেছো আনিস? হ্যাঁ দেখেছি। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ দেখেন, আমি একটু টান নেই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে আমাদের লেখাগুলি একটু ছোট, যার ফলে আমাদের টিভি সেটের সামনে যারা বসে আছেন দর্শকরা দেখতে পারবেন না। আপনি যদি একটু স্পেল বলেন তাহলে এটা কি? কলা, আম, আনারস, আতা, লিচু, প্রতিটা এই বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ফলের নাম, তরমুজ, চেরি, তাল, বিভিন্ন কিছু আছে না? আচ্ছা এই সবগুলো আছে। এখান থেকে আপনি ফ্রিলি একটা চুজ করবেন। অনুগ্রহপূর্বক আপনার হাতের এটা একটু রাখুন, আপনি এইভাবে ধরবেন, দর্শকের সামনে ধরবেন, হ্যাঁ বাম হাতে রাখবেন। এইখানে এটা কিন্তু ভাগ্য পরীক্ষার মতো, একবার শুধুমাত্র তুলবেন, যেটা উঠে সেটাই আমার ভাগ্য, সেটাই আপনার ভাগ্য, বাস আপনি বাম হাতে রাখেন, বাম হাতে এইভাবে রাখেন, একবার উঠবে, তুলবেন একবার, জাস্ট। আমি এটাই ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছে নামটা শুরুতেই ছিল মাল। ও আচ্ছা, বলবো না। আচ্ছা না, অসুবিধা নেই। আপনি কি দেখলেন? মালটা দেখছেন আপনি। আচ্ছা আমরা এই যে এখানে একটা ফল কিন্তু এখানে রেখে দিই, আমি জানি না আপনি মালটা পছন্দ করলেন, এখানে একটা ফল, আপনি যেটা পছন্দ করবেন সেটাই হয়ে যাবে। এটা সত্যি চমৎকার ম্যাজিক। আচ্ছা আরেকটা বিষয় হলো, আপনি কত নাম্বার পছন্দ করেছেন? আমি এটা কি বলতে হবে? হ্যাঁ জি, 23। এই যে দেখেন, এটার পিছনে, মালটার পিছনে 23 কথাটা লেখা আছে। বাহ, চমৎকার ম্যাজিক। বিশেষ করে ফলের বিষয়টা তো আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কারণ হচ্ছে আমি তো না জেনেই আসলে পাতাটা খুললাম, তাই না আনিস? তুমি আম বলছিলে, কিন্তু আমার ভাগ্যে এসেছে মালটা, এবং সেই ব্যাগ থেকেও বের হলো একটা মালটা। চমৎকার জাদু, চমৎকার। স্যার, এই যে জাদু দেখানো, আপনি তো বিভিন্ন জায়গায় জাদু দেখাচ্ছেন, এবং কি বলবো, পজিটিভ ভাইবই বলবো আমি, যেটা পান, বা আপনি একটু আগে বলছিলেন যে ফিনান্সিয়াল একটা ব্যাপার তো আসলে থাকে, যেটার জন্য ছোটবেলা থেকেই বাবা মা যেমন সাপোর্ট করেনি, এই সময় এসেও পরিবার, সন্তান, তারাও আসলে সাপোর্ট করছে না। এই জায়গাটা নিয়ে কি আপনারা কোনো কাজ করতে পারছেন? কারণ আপনি তো বিভিন্ন সংগঠনের সঙ্গেও আছেন, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার পেছনে আপনি কাজ করেছেন। ফাইন্যান্সিয়ালি আসলে এই জাদু শিল্পটাকে এগিয়ে নিয়ে যায় কিনা? শিল্পটাকে আমরা ওইভাবে মানুষের কাছে এখন নিয়ে যেতে পারিনি, অর্থাৎ বাজারজাত করতে পারিনি। প্রতিটা মার্কেটিং এর জন্য তো আলাদা একটা বিষয় আছে। আমরা প্রোডাকশনের পিছনে বেশি ছুটছি, মিউজিশিয়ানরা প্রোডাক্টিভিটির দিকে ছুটছি না। অর্থাৎ এটা বিক্রয়ের একটা জায়গা সৃষ্টি করা, পণ্যের সেলের একটা জায়গা সৃষ্টি করা, এটার জন্য সংগঠনের যেমন দরকার আছে, ভূমিকা আছে, সরকারের এরকম পৃষ্ঠপোষকতার দরকার আছে। তো এই দিক থেকে অন্যান্য দেশে যেমন এই সমস্ত শিল্পকে সরকারিভাবে যেভাবে পৃষ্ঠপোষকতা পায়, কিন্তু আমাদের দেশে ওইভাবে এখনো হয়ে ওঠে নাই, এবং আমরা ওইভাবে একটা সরকারকে এদিকে মনোনিবেশ করতে দেখি নাই। এই জন্য আরো বেশি শিল্পটা পিছিয়ে আছে। এখন বাধাগুলো আসলে কি মনে হয় আপনার, কি বাধা আসলে, বাধাগুলো কি, যে মানুষ কেন ব্যাপারটাকে জাদু শিল্প চর্চা করছে না? আসলে আমরা নিজেরাই নিজের বাধা। আমরা তো বাধাটা হলো এই যে আমরা যদি সবকিছু বাদ দিয়ে এটার উপরে ঝাঁপিয়ে পড়তে পারতাম দল বেঁধে, সংগঠনগুলি তো ওইভাবে আসতেছে না। সবাই যদি একসাথে ভাবে একটা ইউনিটি নিয়ে কাজ করতে পারতাম, তাহলে কিন্তু সম্ভব হতো। আমরা তো ইউনাইটেড হইতে পারতেছি না, এই জায়গায় আসল বাধা। সংগঠন আছে, নামকাস্ত সংগঠন, কিন্তু কাজ করতেছে না। এখন আমরা নিজের ব্যক্তিগত উদ্যোগে কিছুক্ষণ চাকরি বাকরি, কিছুক্ষণ হাট বাজার, কিছুক্ষণ ছেলে মেয়ে পড়ানো, এটা সেটা বিভিন্ন কিছু করিডোরে কিছুক্ষণ শিল্প স্যার, আসলে কি আমরা মনোনিবেশ করতে পারছি না ঠিকভাবে? বিষয়টা এমন নাকি? আপনি ইউনিটির কথা বলছিলেন, আসলে ইউনিটি
যে সময়টাতে আপনি জাদু শিল্প চর্চা শুরু করেছেন, জাদু দেখিয়েছেন, আর বর্তমান সময়টা যদি আমি কম্পেয়ার করতে বলি, যে আগের চেয়ে কি গ্রহণযোগ্যতা বেড়েছে বা পরিবর্তনটা আসলে কি এসেছে? ম্যাজিকে আগের থেকে ম্যাজিকে অনেক নতুন ইয়ং ম্যাজিশিয়ানরা অনেকে আসছে, কিন্তু কোয়ালিটিফুল হচ্ছে না। কারণ হলো ম্যাজিকের যে প্রথম ধাপটা, এটা হলো স্লাইট অফ হ্যান্ড। যেমন একজন শিল্পী, গানের শিল্পী, সে যদি সারগাম না শিখে যদি দুই একটা গান চর্চা করে যেরকম হয়, এখন এরকম কিছু যন্ত্রপাতি কিনেই তারা ম্যাজিশিয়ান হয়ে যাচ্ছে। কিন্তু এটার আপনার হাতে কলমে শিখে, মানে স্লাইট অফ হ্যান্ড গুলি হাতে কলমে শিখে যদি তারা ম্যাজিক করতো, তাহলে তাদের মধ্যে আলাদা একটা জায়গা সৃষ্টি হতো। এখন কিছু ম্যাজিক, কেনা ম্যাজিক, ওগুলি করার পরে তারপরে তারা দেখা গেল যে ওইভাবে আর মার্কেটটাকে তারা ধরে রাখতে পারতেছে না। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো প্রপার ট্রেনিং নেই ম্যাজিকের, কোনো স্কুল নাই। প্রতিটা জায়গায় শেখার জন্য তো একটা স্কুলের দরকার। ম্যাজিকের এরকম কোনো স্কুল আমাদের দেশে এখন পর্যন্ত গড়ে ওঠে নেই। তো এটা একটা মানে বড় বাধা ম্যাজিকের, একটা বেশি অন্তরায় এটা। আমরা সাংগঠনিকভাবে, সরকারিভাবে কোনো অবস্থাতেই একটা ম্যাজিকের স্কুল অথবা কোনো কিছু এখনো করতে পারি নাই। আমরা সরকারের কাছে আবেদনও করেছিলাম, যেমন আমরা ফটোগ্রাফির উপর অনার্স মাস্টার্স করা হয়, গানের উপরে অনার্স মাস্টার্স আছে, কিন্তু ম্যাজিকের উপরে যদি এরকম একটা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স একটা মানে রাখা হতো, তাহলে কিন্তু আমাদের দেশের এই ম্যাজিক শিল্পটা এত অবহেলিত, এত বড় প্রাচীন একটা শিল্প, এটা এইভাবে নষ্ট কোণঠাসা হয়ে থাকতো না। জি 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 এটার আরো বেড়ে ওঠাটা আরো ভালো হতো, আরো অগ্রগণী হইতো। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে সরকারের কাছে আমরা দাবি জানাবো, যেন বেসরকারি অথবা সরকারি ইউনিভার্সিটিগুলি যেন এটাতে অনার্স মাস্টার্স খোলা হয় এই ম্যাজিকের উপরে। নিশ্চয়ই স্যার, আমরা আরেকটা জাদু দেখি। আচ্ছা, ঠিক আছে। জি 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 আমরা যে এখন যে ম্যাজিকটা দেখব, আমার কাছে কয়েকটা রঙের নাম আছে। আপনি এখান থেকে একটা রঙের নাম চিন্তা করবেন। একটু ইউনিক কিছু চিন্তা করো সাকি। না এখানে আছে। আচ্ছা, এখান থেকেই নিতে হবে না? ও, এই তিনটা থেকে একটা নিতে হবে। একটা চিন্তা করুন। রেড বলে দিলেন কেন? আচ্ছা আচ্ছা, বলা যাবে। আমি বুঝতে পারি। জি জি, আমি এরকম হয়, অনেকে বলে দেয়। জি জি, আমি এইটার জন্য কি করছি জানেন? চিন্তা করতে হবে। এটার জন্য একটু চিন্তা করতে হবে, চিন্তাটা আমি বলে দেব। আচ্ছা আচ্ছা, আমি এটার জন্য অনেকে বলে দেয়, এই জন্য আমি, তাহলে তো ম্যাজিক হলো না, এখানে শেষ হয়ে যেত। আমি এই জন্য এটার মধ্যে এই যে আগেই আমি লিখে আমি লাল রং পছন্দ। ম্যাজিকটা হয়েছে আসলে, ওইটুকু আমার যদি লেখাটা না থাকতো, আমি তো জানতাম না মানে ভেতরে লেখাটা আছে। আমার যদি লেখাটা না থাকতো তাহলে তো ম্যাজিকটা শেষ হয়ে যেত। এই জন্য এই চিন্তা করে আমি এটা, আপনি যে রেড পছন্দ করবেন, এটা কিন্তু আমি জানতাম। হাত সাফাই ম্যাজিক আর মেন্টাল ম্যাজিক, এটার পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। আচ্ছা, আমি এটা একটু করি, আপনাকে একটু সামনাসামনি দেখাই, জিনিসটা প্র্যাকটিক্যাল করি আর কি, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। মেন্টালিজমটা হলো এরকম, যেমন আমার কাছে এটা একটু সরাই আর একটু সরাই, যে আপনাকে নিয়ে আপনি এবং আমরা দুজন ম্যাজিক করব। আমাদের দর্শক আছে অনেক টিভি সেটে, আর পাশে আপনিও দর্শক হিসাবে থাকবেন। আর আমার কাছে যে জিনিসটা, হ্যাঁ ঠিক আছে, আর আরেকটা জিনিস, আমার কাছে একটা মোবাইল আছে, এই যে একটা মোবাইল এখানে রাখলাম, আর এই যে একটা পয়সা এখানে রাখলাম, আর এই একটা কলম, এই তিনটা দিয়ে ম্যাজিক। আমরা এই কলমের আলাদা ম্যাজিক দেখাতে পারবো, ওইটার আর দেখাতে পারবো, কিন্তু মেন্টালিজম যখন আমরা চিন্তা করবো, আমি একটা প্রেডিকশন, আমি যখন ঘর থেকে বেরোইছি তখন কেন জানি আপনাদের অনুষ্ঠানের একটা দেখছি, এবং আপনার মুখটা আমার কিন্তু মানুষ ফটে ভেসে উঠেছিল। তখন আপনাকে নিয়ে আমি একটা স্টাডি করেছিলাম, একটা স্টাডির ফলাফল, একটা স্টাডির ফলাফল আমি এখানে ছোট্ট করে লিখে আমি একটা প্রেডিকশন আকারে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, বুঝছেন? এখন আপনি অনুগ্রহ করে এটা একটু হাতের, এটা একটু রাখুন। জি জি, আপনি এটা কাজ করুন, এই দুইটা হাতে এভাবে করেন, হ্যাঁ লম্বা করে এই জাস্ট আমি একটু এই যে এইভাবে একটু হাতটা ছেড়ে, এইটা ছেড়ে, হ্যাঁ ধরেন, একটু আমার দিকে এর আগে একটু তাকান,
আমার দিকে একটু তাকান। আচ্ছা, এখন এই তিনটা জিনিসের দিকে তাকান। আপনি যে কোনো দুইটা জিনিসের উপর আপনি হাত রাখেন, যে কোনো দুইটা জিনিস রাখেন, রাখছেন, এই দুইটা তুলে আনেন। আচ্ছা, হ্যাঁ, ধরে রাখেন দুইটা। আচ্ছা, এই দুইটা যে আমি কি আপনাকে কোনো প্রভাবিত করছি? এটা রাখেন, এটা তুলেন, এরকম কোনো প্রভাবিত করছি? হ্যাঁ, দুইটা জিনিস তুলেন। আপনি ওইটাও তুলতে পারতেন, এটাও তুলতে পারতেন। আচ্ছা, এই দুইটার মধ্যে আপনি একটা আমার হাতে দেন, এটা দিলেন। কলমটা রাখতে চেয়েছি। এই জিনিসটা আমি চিন্তা করছি ঘরে বসে বসে। আপনি এই জিনিসটাই চিন্তা করেছেন? চিন্তা করছি। এই যে দেখেন, এইটা চিন্তা করে এই যে আমি লিখে রাখছি, এই আমার হাতে মোবাইল, টেবিলের উপরে পয়সা, আপনার হাতে কলম। চমৎকার, চমৎকার স্যার, সত্যি ম্যাজিক, সত্যি ম্যাজিক। তার মানে এটাই হচ্ছে মেন্টালিজম। এটাই মেন্টালিজম, হ্যাঁ। আচ্ছা, চমৎকার, একেবারে হাতে কলমে না, প্র্যাকটিক্যাল আমরা শিখে নিলাম যে মেন্টালিজম কি আর হাত সাফাই কি। তোমাকে নিয়ে নাকি জাদু করা কঠিন। আমি বলছিলাম আমাকে নিয়ে জাদু করা কঠিন, কিন্তু হয়ে গেছে আজকে না। চমৎকার, চমৎকার স্যার। এই যে হাত সাফাই বা মেন্টাল ম্যাজিক যেটা, এটার ভেতর কি মানে কিছু বিষয় কি এমন আছে যে হ্যাঁ মেন্টাল ম্যাজিকটা করা একটু কঠিন, বা হাত সাফাইটা একটু সাইকোলজি একটা বিষয়, সাইকোলজিক্যাল বিষয়, সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। সাইকোলজির উপরে অনেক মানে করতে হয়। আপনার মানুষের হিউম্যান সাইকোলজি বলতে একটা কথা আছে, হিউম্যান সাইকোলজি। যেমন আমাদের মন যদি খারাপ থাকে, হঠাৎ করে আমাকে সবসময় একজন দেখছে, আমার মন খারাপ, আসে বলে, কিরে ভাই তুমি বসে আছো কেন এবারে মন ভার করে, তোমার মন কি খারাপ নাকি, এরকম বলে না? এরকম বলে। এটা একটা জেনারেল মানে একটা ইস্যু বা একটা এরকম হাজারো জিনিস আছে। আচ্ছা, এই যে আমাদের শরীরে যেমন সাইন আছে, রোগের একটা রোগ হইলে যেমন সাইন একটা আছে, এরকম মনের বিষয়টা এরকম অনেক বিষয় আছে। তা আমরা এগুলো কিছু স্টাডি করি, তারপরে কিছু বস্তুগত বিষয় আছে, আর তারপরে মিসডিরেকশন আছে, কথার কিছু মারপেচ আছে, সব মিলিয়ে কিন্তু ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিকের একটা সুন্দর একটা জায়গা মানুষকে আমরা নিয়ে যাই। কথাটা খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই স্যার। আর হাত সাফাই যেটা, সেটা তো আসলে স্লাইড ওপেন, জি হাতের মধ্যে, যেটা আমরা শুরুতে মনে হয় আপনার কাছ থেকে দেখলাম না, কয়েন নিয়ে একটা কয়েনের যে জাদুটা, কয়েনের ম্যাজিক। জি 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 স্যার, ম্যাজিক নিয়ে আর কি চিন্তা ভাবনা করছেন যদি একটু জানতে চাই? আপনি তো বাংলাদেশ জাদু পরিষদ, ম্যাজিক ফেডারেশন, ম্যাজিক নিয়ে আমরা প্রতিষ্ঠানগুলোর সদস্য হিসেবে কাজ করছেন। জি, একটা ম্যাজিকের স্কুল করব, মানে ব্যক্তিগত উদ্যোগে হোক। আমার কিছু জানা, মানুষের তো মানুষ তো অনেকদিন বেঁচে থাকে না, আমাদের বয়স হয়েছে, কখন কি হয়। আমাদের এই যে এতদিনের অর্জন, এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে শেখা, এই শেখাগুলি যদি আমি এখন চলে যাই, তো এইগুলি আমার সাথে কাউকে দিয়ে যেতে হবে, কাউকে দিয়ে যেতে। এখন বাবা আমি তো দিতে চাচ্ছি, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই। আপনি ঘরে ঘরে নেতা পাবেন, কর্মী পাবেন না, ঘরে ঘরে উস্তাদ পাবেন, শাগিদ পাবেন না, ভালো লোক পাওয়া মুশকিল। ধরে রাখবে আমাদের এক একটা ম্যাজিক মানে একটা সন্তানের মতো। এবং আপনি চমৎকার একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে আসলে এক্সপার্ট লেভেলের মানুষ যে কোনো ক্ষেত্রে আসলে ব্ল্যাঙ্ক ওই জায়গাটা, কিন্তু যে সবাই আসলে এটা ওটা হতে চাইছে, কিন্তু ভালো গুরু আসলে পাচ্ছি না আমরা যে কোনো জায়গাতে। আসলে আমি দিতে চাচ্ছি এবং শেখাতেও চাচ্ছি, কিন্তু আমার কথা হলো যে একটা পর্যায় আছে, প্রতিটা শেখার একটা পর্যায় আছে, একটা তরঙ্গের মতো পর্যায়টা আস্তে 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 উঠবে। এগুলি আর এত ধৈর্য এখন জানি না, এই ইদানিংকার মানুষের মধ্যে ধৈর্যটা কম। আমরা যেরকম অনেক ধৈর্য করে আমরা শিখছি, কিন্তু এখনকার মানুষের মধ্যে ধৈর্যটা নাই। যদি এরকম পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা শেখাবো, এরকম চিন্তা ভাবনা করতেছি। আমরা কোর্সও রেডি করছি কয়েকটা। এবং 1992 সালে স্যার আপনার প্রথম জাদু প্রদর্শনী হয়েছিল। 92 সালে একটা স্কুলে তখন। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? একেবারে প্রথম জনসমক্ষে আপনি জাদু করছেন। প্রায় 400-500 ছাত্র ছিল স্কুলে। আমার বাড়ির পাশে একজন হেড টিচার, ওনার বাড়ি। তো উনি আমার ম্যাজিকের প্রতি বেশ ইন্টারেস্টেড। আমাকে বলে যে আমাদের একটা স্কুল আছে, আমাদের স্কুলে আপনি ম্যাজিক দেখান। তখন আমি ছুটি নিয়ে বাড়িতে আসলাম, এর মধ্যেই মানে তারপর ওনার ওইখানে টাইম দিলাম আর কি, যে একদিন সময় দিই। তখন আমার তেমন যন্ত্রপাতি ছিল না, এই হাতের কাছে যেগুলি ছিল ওগুলি নেই, বোতল টোতল, দড়ি, রশি টসি, এগুলি দিয়ে ম্যাজিক করেছি। প্রায় 1 ঘন্টার মতো শো করেছিলাম আর কি। আমরা অনেক সময় দেখি
সাকি, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় কিন্তু একটা জাদুর প্রতি একটা আগ্রহ কিন্তু আমাদের সকলেরই ছিল, তাই না? পিসি সরকারের একটা বই, এটা আমাদের অনেকেরই আসলে ছিল। তো আসলে যদি এমন বলা হয় যে পিসি সরকার বা এই ধরনের মানুষরা কি আসলে আপনার জাদু শিল্পে প্রভাবিত করেছে? আপনি তো অনেকের কাছ থেকে শিখেছেন চট্টগ্রামে গিয়ে, কিন্তু এর বাইরে যদি বলি যে কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্ব রয়েছেন কিনা, যে বাংলাদেশি জুয়েলার্স রয়েছেন, তো এই মানুষগুলো কি আপনাকে প্রভাবিত করেছিল কোনোভাবে? আসলে আমাকে প্রভাবিত, ম্যাজিকের প্রতি যে প্রভাবিত করার বিষয়টা আমার থেকে বেদেরাই বেশি করছে। একেবারে রাস্তার যে ম্যাজিক, এগুলি আমাকে মাথা পাগল করে দিচ্ছে, রাস্তার ম্যাজিক গুলি। যদি শেখার কিছু থাকে, তাহলে রাস্তা যেতে হবে। সত্যি আসলে সবসময় তো আসলে এই জন্যই আমরা একটা কথা বলে থাকি, বা আমরা গুরুজনদের কাছে যেটা শিখেছি, যে পরিবার, পরিবেশ একটা মানুষের জীবনে সবচেয়ে বড় বিদ্যালয় হিসেবে কাজ করে, এবং সেখান থেকেই তার ভেতর যেটা গ্রো করে সেটা সে সারা জীবনই কোনো না কোনোভাবে বহন করে। যেটি আপনি বলছিলেন যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলেও জাদুশিল্প দিয়ে কিন্তু সেটাকে আপনি ছাড়তে পারেননি, সেটা আপনার মননে রয়েছে, আপনার ভেতরে রয়েছে, আপনার ভালোবাসায় রয়েছে। স্যার বলছিলেন যে পরিবারের সাপোর্টটা একটু কম, তারপরও শুনি যে আপনার পরের প্রজন্ম যারা রয়েছে আপনার পরিবারের, তারা কি এই শিল্পটা কিছুটা হলেও শিখেছে বা শেখার কোনো আগ্রহ নেই? আচ্ছা, এই যে আমি করোনার সময়, তখন আমি তো রিটায়ার করছি 2020-এর ফেব্রুয়ারি 10 তারিখে আমি রিটায়ার করেছি। 18 মেবি 19 তারিখ থেকে করোনার লকডাউন শুরু হলো, তখন তো ঘরে বসা একবারে। তখন ওই ঘরে বসে বসে ম্যাজিকের রেকর্ডিং করতাম, মানে ইউটিউবে একটা পেজ খুলেছি, আমার মেয়েই করে দিয়েছি, অনেকবার বলার পরে করে দিয়েছি। তারপর এখানে পোস্ট করতে পারি না, এটাও আমার অনেক কষ্ট করে শিখেছি, ভিডিও টিডিও দেখে টেকে। ওরা কাজে না, এগুলি আপনার করার দরকার নেই, এগুলি নিয়ে ঘরের মধ্যে মানে একটা অস্থির ভাব, এগুলি করা লাগে কেন? এগুলি তো মানে ভালো যদি না লাগে কারো, সে আমাকে হেল্প করবে কেন? বুঝছেন, নিজের চেষ্টাই, নিজের ভালো লাগা থেকে। এমন আছে যে রশি দিয়ে মোবাইল বেঁধে, তখন স্ট্যান্ডও আমার কাছে ছিল, রশি দিয়ে মোবাইল বেঁধে এটার সামনে কয়েন একটার পর একটা বানিয়ে, বল বানিয়ে রেখে ম্যাজিক করেছেন, সোশ্যাল মিডিয়াতে বসে আছি। এখনো কি কাজ করছেন স্যার? জি, সোশ্যাল মিডিয়াতে এখনো কাজ করছেন আপনি? এখনো আপাতত করা হচ্ছে না, নিয়মিত কাজ করার একটা বিষয় রয়েছে। স্যার, আপনি তো দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় আপনি জাদুশিল্পী হিসেবে গিয়েছেন, আমন্ত্রিত হয়েছেন, প্রদর্শনী করেছেন, জাদু দেখিয়েছেন মানুষকে। এমন কোন উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা আসলে আপনাকে খুব দাগ কেটেছে বা স্মরণীয়? এটা এরকম অনেক ঘটনাই আছে। আপনার একটা স্কুলে একটা মেয়েকে ডেকে আনলাম আর কি, ব্ল্যাকবোর্ডে তুমি তোমার নামটা লিখো। এখন সে হাত কাঁপতে আর নাম লিখতে পারতেছে না। আচ্ছা, এখন ওকে বাদ দিলাম, ঠিক আছে তুমি যাও। আরেকজনকে ডাকলাম, সেও লিখতে পারতেছে না। এটা কিন্তু কাকতালি ভাবে হয়েছে, আমি কোনো কিছু করি নাই বা ভয় পাচ্ছিল, ভয়ের কারণে দুজন মেয়েকে নিয়ে আসছিলাম। আচ্ছা, তারপরে আর কেউ আসতেই চায় নাই, লেখার জন্য আর আসতেই চায় নাই। মানে ওটাই একটা ম্যাজিক হয়ে গেছে। এটা একটা ম্যাজিক হয়ে গেছে, মানে কোনো ম্যাজিক দেখানোর আগেই একটা ম্যাজিক হয়ে গেছে। আপনি বলছিলেন যে নতুনদের মাঝে আগ্রহ খুবই কম, মানে স্লাইট অফ হ্যান্ড ম্যাজিক, এমনি ম্যাজিক আছে, কিন্তু হাত ছাপার ম্যাজিক শেখা যাবত মানে ক্লাসিক ম্যাজিক শেখার আগ্রহটা একটু কম আর কি, কমে গেছে। তারপরেও জানতে চাই স্যার, তরুণ প্রজন্ম যারা এই জাদু শিল্প শিখতে চায় বা এটা নিয়ে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য এটাই বলবো যে ম্যাজিশিয়ান অনেক কিছু পারে আপাত দৃষ্টিতে, যাহা অন্যরা পারে না, এই জন্য ম্যাজিকটাকে ভালো লাগে। যারা ম্যাজিশিয়ান তারাও অনেক কিছু করে, এই সংক্রান্ত বিষয়ে যদি তাদের মধ্যে কোনো গর্ব এসে যায়, কোনো প্রাউড এসে যায়, এই সময়টা যেন তারা একটু লিখে রাখে, এই টাইমটা যেন লিখে রাখে, এবং এই টাইমের নিচে যেন একটা আন্ডারলাইন করে, এবং নিচে যেন এই কথাটা লিখে যায়, এখান থেকে তাদের পতনের শুরু হলো। তাদের জন্য আমার এটা কথা।
প্রাউড মানুষ সহ্য করে না, গর্ব, আমি গর্বিত হব। শিল্প, একজন শিল্পী, এটা গর্বের কিছু না। এটা আমি চর্চা করেছি, এটা খুব বড় একটা বিষয়। আমার জীবনে এই যে এত সাধারণ মানুষের সাথে মিশছি, ছেলেপেলেদের সাথে মিশছি, একটু মানে গর্ব করার মতো কিছু না। আমার ভালো লাগা, ওদেরকে নিয়ে আমি ম্যাজিক করতেছি। তো দর্শক যদি আমাকে পছন্দ না করে তাহলে তো আর হবে না। দর্শক আছে বিদায় তো আমি, তাদের ভালো লাগাটাই তো আমার ভালো লাগা। নিশ্চয়ই স্যার, তাদেরকে খুশি করাই তো আমার কাজ, আমার ব্রত। নিশ্চয়ই স্যার, এইটাই আমি চাচ্ছি। ঠিক বলেছেন, চমৎকার বলেছেন স্যার, যে আসলে দাম্ভিকতাই আসলে আমাদের পতন ডেকে আনে। আমরা যতই উপরে উঠি না কেন, আমাদের পা যেন মাটিতে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য ওই কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে আমার এটাই ভালো লাগলো যে আপনারা ম্যাজিশিয়ানদেরকে ডেকে এই যে আমাদের এই শিল্পটাকে আপনারা প্রমোট করতেছেন, উপরে ওঠার জন্য, শিল্পের বাঁচা এবং বেড়ে ওঠার জন্য আপনারা যে আমাদেরকে ডাকছেন, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে নিয়ে আসতেছেন, এই জন্য আমি মাছরাঙা কর্তৃপক্ষকে সম্ভাষণ জানাচ্ছি।